হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আজকে এই ভিডিওটা করার রিজন হচ্ছে, আমি ওই যে বললাম যে অনেকে জানতে চান যে আমাদের ইউকেতে আসার প্রথম দিকের জার্নিটা কেমন ছিল, আমরা কিভাবে সার্ভাইভ করেছি এবং আমাদের এক্সপিরিয়েন্সটা যাতে আপনাদের সাথে শেয়ার করি। সো আমি সেই ক্ষেত্র থেকে আজকে ভিডিওটা আপনাদের সাথে বানানোর চেষ্টা করছি। তো যারা আমার চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমি ওয়েট করতেছি আপনারা এখন সাবস্ক্রাইব করেন। তো সাবস্ক্রাইব করা হয়ে গেলে তাহলে চলেন ভিডিওটা শুরু করি। তো আমরা যখন ইউকেতে আসি, যেহেতু উই ডিডন্ট হ্যাভ এনি রিলেটিভস, আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, কেউ ছিল না, অ্যান্ড অলসো আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপও অনেক বেশি ছিল না। লাইক এমন ছিল না যে আমরা যত ইচ্ছা টাকা বাংলাদেশ থেকে আনতে পারবো বা অনেক পরিমাণ টাকা বাংলাদেশ থেকে ইউকেতে নিয়ে আসতে পারবো, মানে কয়েক মাস সার্ভাইভ করার জন্য, এরকমও ছিল না। সো সেক্ষেত্রে আমরা জাস্ট টাকা নিয়ে আসছিলাম। কত টাকা যেন আশিক? প্রথমে আনছিলাম 900 পাউন্ড, পরে আর একবার জাস্ট 900 পাউন্ড আনছিলাম। হ্যাঁ, 900 পাউন্ড ওটাও আমাদের একটা ফ্লাইট ক্যান্সেল করে ওইটা রিফান্ড পাইছিলাম আর কি পরে। আচ্ছা। তো আমরা ফার্স্ট 900 পাউন্ড দিয়ে শুরু করি। তো যখন আমরা ইউকেতে আসবো একদম শুরুর দিকে, আমাদের যেহেতু কেউ নাই, ইভেন আমরা ফ্লাইট বুকিং করার পরও আমাদের মানে ঠিক হয় নাই যে আমরা কোন বাসায় উঠবো, কজ আমরা অনলাইনে যেসব বাসায় দেখতেছিলাম অনেক বেশি ভাড়া চাচ্ছিল। তারপরে রানিং মাসের ভাড়া, ডিপোজিট, যেটা যেটা নর্মাল রুলস, বাট বাংলাদেশে থাকতে এটা তো এত বুঝতাম না অবভিয়াসলি। তো একবারে কাউকে না জেনে না শুনে এভাবে 1,500 পাউন্ড বা 1,800 পাউন্ড পাঠায় দেওয়াটা আমাদের জন্য মানে একটু ডিফিকাল্টি ছিল। আমি কাউকে তো ট্রাস্ট করে কারো দ্বারাও পাঠাতে পারছি না, যেহেতু আমাদের কোনো রিলেটিভস ছিল না। তো সেক্ষেত্র থেকে আমরা কি করলাম, আমরা ওয়েট করতে থাকলাম। একদম এন্ড মোমেন্টে আমাদের সাথে প্রায় ভিডিওতে আপনারা দেখবেন যে আবির ভাইয়া আমাদেরকে একটা বাসার খোঁজ দেয়। সে বলে যে আপু, তোমরা যদি চাও আমি যে বাসাটাতে এখন আসি, তোমরা এই বাসাটাতে উঠতে পারো, বাট বাসাটাতে একটা প্রবলেম আছে। আমি বলছি ভাই, যে প্রবলেম থাকুক, থাকা গেলেই হয়েছে, কজ এখন তো আমাকে ইমিগ্রেশন আমাকে আস্ক করতে পারে তুই গিয়ে কোথায় উঠবি, তোর লোকেশনটা বল, তাই না? যে কোনো কিছু হতে পারে। সো সেই ক্ষেত্র থেকে আমি বলছি যে আপনি এটা ফিক্সড করেন। তো তারপরে আমি ইউকেতে আসলাম। আসার পরে আবির ভাই আমাদেরকে রিসিভ করতে যায়। মানে আমি অলওয়েজ গ্রেটফুল তার প্রতি, কজ আপনি একটা নতুন দেশে আসবেন, আসার সাথে সাথে দেখবেন যে যদি আপনাকে কোনো একটা মানুষ রিসিভ করতে না যায়, কেউ যদি আপনাকে আপনি কি করবেন? ওই দেশের রুলস রেগুলেশন জানেন না, হাউ টু বুক আ ক্যাব অর এলস। আমি হাউ টু বুক আ ক্যাব আমি এটা বাদ দিলাম, এটা উবারে না হয় করে নিলাম, বাট থাকে না লোকেশনে যাওয়া, বাট রুলস রেগুলেশন অনেক কিছু থাকে যেগুলো আপনি জানবেন না। তো সেক্ষেত্রে আবির ভাই আমাদেরকে নিতে আসে। তারপরে বাসায় আসার পরে জানতে পারি আমাদের ওই বাসাটাতে কিচেন নাই। আমাদের মেইন স্ট্রাগল স্টার্ট হয় ওইখান থেকে। কিচেন না থাকায় কি হয়েছে, ইউকেতে আমাদের আসার সাথে সাথে ওই বাসায় আমাদেরকে বাসা ভাড়ার টাকা দিয়ে দিতে হয়। তো আমরা অলমোস্ট ফাঁকা হয়ে গেছিলাম, আমাদের কাছে ওরকম কোনো টাকা ছিল না। আমাদের বাংলাদেশ থেকে আনার কোনো পসিবিলিটি ছিল না, যে আসলে আমাদের কোনো ওয়ে ছিল না বাংলাদেশ থেকে আনার। তো আমরা জাস্ট এইটুকু জানতাম, মানে উই হ্যাভ টু গেট দ্য জব অ্যাজ সুন অ্যাজ পসিবল, আদারওয়াইজ এটা আমাদের জন্য খুবই মানে সিভিয়ারলি সার্ভাইভিং একটা সিচুয়েশন হয়ে যাবে, যেটা আসলে মানে আমি প্রতি সেকেন্ড আমার মনে হয় আমি প্রথম 1 উইক খালি আশিককে বলছি আমাকে কেন তুমি বিদেশে নিয়ে আসলা। তারপর তুমি বলো। যাই হোক, তারপর 1 সপ্তাহ পর আলহামদুলিল্লাহ আমাদের জব হয়ে যায়, কারণ জব ছাড়া আর একটা নতুন বাসায় যে উঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতেছিল। কারণ এই বাসাটা অনেক চিপে ছিল, যেহেতু অবশ্যই কিচেন ছিল না, বাসার রুমটার অবস্থা একটু ড্যামেজ কন্ডিশন ছিল, যেটার কারণে ঘরটা অনেক শীত থাকতো আর কি, অনেক ঠান্ডা হতো। আমাদের সবসময় জ্যাকেট পরে ঘুমাতে হতো। হিটারটাও যে বাড়িওয়ালা যে হিটারটা দিছিল, ওই হিটারটাও খুব একটা ভালো কাজ করতো না, খুব একটা ঠান্ডা হইতো না। সারাদিন চালায় রাখলেও দেখা যায় রুমটা খুব একটা ঠান্ডা হচ্ছে না। আর এই তো তো কারণ জব ছাড়া আপনি বাংলাদেশ থেকে টাকা না এনে অ্যাডভান্স রানিং মাসের ভাড়া এভাবে প্রায় 1,500 পাউন্ড একটা নতুন বাসায় কিচেন সহ প্রপার বাসায় ওঠাটা খুবই ডিফিকাল্ট। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে জব পেয়ে যাই এবং 2 সপ্তাহ পরে স্যালারি পেয়ে যাই। জাস্ট ওখানে একটা মাস আমরা সার্ভাইভ করি। আমাদের মাঝে মধ্যে প্রায় 15 দিন পরে আমরা যখন একটা স্যালারি পাই আরেকটা জায়গা থেকে, আরেকটা জব থেকে কিছু টাকা পাই, সেখান থেকে তখন আমরা পরে গিয়ে হোয়াইট চ্যাপেলে খাইতে যাই। 17 ডেজ পরে না? হ্যাঁ, অলমোস্ট 70 ডেজ পরে।
না তখন আমরা টাকা পাই নাই, আমরা সেকেন্ড টাইম যখন আবার ওই যে রিফান্ডের 900 পাউন্ড পাইছিলাম ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে আমরা তখন খাইতে গেছিলাম, কারণ তার আগে আমাদের কাছে টাকা ছিল না। ওই 900 পাউন্ড আগেই তখন আমাদের জিরো হয়ে গেছিল, ইভেন আমাদের ট্রান্সপোর্টেশনের খরচটাও খুব একটা ছিল না, জাস্ট আমাদের উইকলি পাস করা ছিল, বাস পাসটা ছিল, ওইটা দিয়ে আমরা চলতাম আর যাতায়াত করতাম, আর টাকা ছিল না একদম। হ্যাঁ, তো আমরা যে বাসাটাতে উঠছিলাম ওই বাসাটার নিচে ছিল একটা বার্গার শপের মতো। তা আমি মানে ধরেন আমাদের অনেক বেশি ক্ষুধা যখন লাগতো, এর মধ্যে একবার আবির ভাইয়া তার পরিচিত কিছু ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, মানে তারা ওনার, ওইখানে আমাদের একবার খেতে নিয়ে গেছিল। খেতে নিয়ে যাওয়ার পর ওখানে খাওয়ার পরে ভাইয়ারা যা খাবার বেঁচে গেছিল আমাদেরকে প্যাক করে দিয়ে দিছিল ওই ভাইয়েরা। একবার আবির ভাইয়া জাস্ট একটা চিকেন তার রেস্টুরেন্ট থেকে বানায় নিয়ে আসছিল, আমরা জাস্ট রাইস কুকারে ভাত বানায় খাইতাম। হ্যাঁ, ভাত বানায় ওই চিকেনটা দিয়ে খেতাম। তো দেখা গেছে এভাবে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতেছিল, কারণ আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনি যদি এভাবে কাউন্ট করেন তাহলে এটা খুব একটা বেশি দিন চলবে না। আর ফার্স্ট টাইম আমরা যখন রেস্টুরেন্টে খাইলাম আর কি হোয়াইট চ্যাপেলে গিয়ে, ওই সেদিনের বিল দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছিল, যে প্রায় 20 পাউন্ডের মতো খালি ভাতই খাইলাম। তারপরে তো কি করলো, পরের দিন এসে তুমি রাইস কুকারেই তরকারি রান্না শুরু করলাম, মুরগি, ভর্তা, ভাত, ডাল, ইচ এন্ড এভরিথিং রাইস কুকারে বানানো শুরু করলাম। কারণ হচ্ছে আমি দেখতেছিলাম যে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ভাইয়া ওই একবার মুরগি এনে দিছিল, তারপরে সেও বা আমাদের জন্য কত করবে, সে তো আমাদের চেনে না জানে না, তারপরে যে এত কিছু করছে এটাও তো অনেক কিছু, তাই না? তো তারপরে হচ্ছে আমাদেরকে ওই ভাইয়ারা খাবার পাঠিয়ে দিছিল, তারপরে আমরা মোস্ট অফ দ্য টাইম ব্রেড, তারপর হচ্ছে বাটার, একটু জ্যাম, এগুলা খায়া থাকতাম। তারপরে কেএফসিতে জব পাওয়ার পরে মোস্ট অফ দ্য টাইমে আমি আর চিকেন খেয়ে থাকতাম। আর হচ্ছে ওখানে একটা রাইস পাওয়া যায় ছোট্ট এরকম একটা, ওই একটা স্পাইসি রাইস, ওইটা দিয়ে খাইতাম মোস্ট অফ দ্য টাইমে। আর ব্রেড বা এগুলাই খাইতাম, থাকে না নিজে রান্না করে নিজের মতো করে খাওয়া আর হতো না। তো তারপরে এভাবে চলতে থাকে 1 মাস। এটা আমি বলবো মানে অন্যান্য পেইন গুলো যা ছিল না ছিল, কিচেন না থাকার কারণে যে স্ট্রাগলটা আমি করছি, জীবনে কষ্ট থাকে, খাবারটা ঠিক না থাকলে না কষ্টটা মাল্টিপ্লাই হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে আরেকটা ব্যাপার যেটা ছিল, ওই যে ঘরের এত শীত, এখন মনে করেন এখন হচ্ছে নভেম্বর, স্টার্ট অফ নভেম্বর, ওই সময় আমি জানুয়ারিতে আসি, মাইনাস চলতেছে, আমাকে রুমের মধ্যে ঠান্ডা, আপনি তার মধ্যে দেয়ালগুলা ফাটা ছিল যেখান থেকে বাতাস আসতো। সো ওই স্ট্রাগলটা আসলে এক্সপ্লেইন করা যাবে না কি রকমের স্ট্রাগল। তো আমার খালি একবার মনে হয়েছিল, ইফ দিস ইজ লন্ডন, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ হিয়ার। ট্রাস্ট মি, আমি এই কথাটা আশিককে বলছিলাম, তো আশিক আমাকে একটা কথাই বলতো, অন্তি এই সার্ভাইভিং পিরিয়ড একদিন শেষ হয়ে যাবে, দেখবা তখন তোমার দেশ বিদেশে ঘুরতে, তারপর হচ্ছে তোমার টাকা খরচ করতে একবারও চিন্তা হবে না। আলহামদুলিল্লাহ এখনো হয়তোবা, হ্যাঁ দেশ বিদেশ অনেক ঘুরি, বাট এখনো হয়তোবা ওইভাবে খরচ করতে পারি না যে না কোনো চিন্তাই করা লাগবে না, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে এটাই যে একটা কষ্টের সময় পার হওয়ার পরে সুখের সময় আসবে। এমন না যে যদি কোনো জিনিস আপনি খুব ফাস্ট পেয়ে যান তাহলে কি হয়, ওই জিনিসটার মর্ম থাকে না। যখন একটা জিনিস আপনি অনেক কষ্ট করে পাবেন তখন ওই জিনিসটার ভ্যালু আপনি বুঝবেন। তো তারপরে 1 মাস পরে যখন আবারও আবির ভাইয়ের মাধ্যমে আমাদের একটা বাসায় আমরা ঠিক হয়, মালিক ভাইয়ের বাসায়, সেই বাসাতে কিচেন মাশাআল্লাহ খুব সুন্দর, বাসাটা শেয়ার, নিউলি রিফারবিশ ছিল। তো কিচেন ছিল, সবই ঠিকঠাক ছিল আর কি, হিটার সবকিছু ঠিকঠাক ছিল। তারপরে আমার কাছে মনে হলো যে 1 মাস পরে গিয়ে মনে হয়েছে না, ইটস ফাইন, নাও আই এম ইন লন্ডন, এরকম একটা ফিল হয়েছে আর কি। তো এরকম আরো টুকিটাকি অনেক রকমের পেইন আমাদের আসছে জীবনে, অনেক রকমের স্ট্রাগল আসছে, অনেকবার ডিপ্রেসড হয়েছি, অনেকবার স্ট্রেসড হয়েছি। বাট সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যখন একটা পার্টনারের সাথে থাকবেন, ওই পার্টনারটা যদি আপনাকে সাপোর্ট দেয়, আপনারা যদি দুজনকে বুঝেন, তাহলে ওই পেইনটা একসময় কিছুই মনে হবে না। আল্লাহর কাছে সবসময় চাবেন যে আল্লাহ আমাকে সকল বিপদ থেকে মুক্ত করো। আমরা আল্লাহর কাছে মাঝে মাঝে বলে ফেলি যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, কিন্তু আমি কখন এটা বলি না, আমি বলি আল্লাহ তুমি আমাকে কোনো বিপদই দিও না যার জন্য আমাকে ধৈর্য ধরতে হয়। যাই হোক, এটা সম্পূর্ণই ব্যক্তিগত একটা কথা ছিল। আর এটা আমাদের ইউকেতে আসার
ফার্স্ট মান্থের এক্সপিরিয়েন্সটা বললাম। আরো অনেক টুকিটাকি কথা আছে যা বললে হয়তোবা ভিডিও অনেক বেশি লং হবে, অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণে বলা হচ্ছে না। হয়তোবা নেক্সট কোনো ব্লগে আপনারা কোনো কিছু জানতে চাইলে সেই টপিক নিয়ে গল্প ইউকে করব। লাইফ নিয়ে কি কি জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।